ঢাকা ও ঢাকার বাইরে বেড়েছে লোডশেডিং, যা তৈরি করেছে ব্যাপক অসন্তোষ। এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। আজকের প্রথম আলো নির্বাচিত খবরের এই আয়োজনে আমরা এসব বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মহিউদ্দিন। মহিউদ্দিন, আপনাকে স্বাগতম। মহিউদ্দিন, লোডশেডিং নিয়ে অনেক আলোচনা হচ্ছে। ঢাকায় কি অবস্থা, ঢাকার বাইরে কি অবস্থা? আহ ঠিকই বলেছেন, লোডশেডিং নিয়ে আসলে গত কয়েকদিন ধরে খুব আলোচনা হচ্ছে। কারণ গত যদি বলি যে প্রায় এক সপ্তাহ ধরে এটি আসলে শুরু হয়েছে। মানে এটি ক্রমশ বাড়ছিল এবং আপনার প্রতিদিন আমরা যে সর্বোচ্চ লোডশেডিং দেখছি সেগুলো ৩,৫০০ মেগাওয়াট ছাড়িয়ে যাচ্ছে। ৩,৭০০ মেগাওয়াট লোডশেডিং আমরা দেখেছি। তার মানে হচ্ছে যে আপনার কিন্তু বিভিন্ন জায়গায়, কারণ তখন পর্যন্ত যদি এই কয়েকদিনের কথা বলি, ঢাকায় কিন্তু দেওয়া হচ্ছিল না লোডশেডিং। ফলে এই যে ঘাটতি ৩,৫০০ মেগাওয়াট বা ৩,৭০০ মেগাওয়াট পুরোটাই যাচ্ছে ঢাকার বাহিরে। তো ঢাকার বাহিরে সাধারণত আপনার শহর যে এলাকাগুলো, এখানে আলাদা ২-৩টি ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে যারা বিদ্যুৎ দেয়। আর গ্রামগুলিতে, সারা দেশের গ্রামগুলিতে মূলত আরইবি, পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বিদ্যুৎ সেবা। বেশিরভাগ লোডশেডিং হচ্ছিল গ্রামে। তো যার ফলে আমরা এমনও খবর পেয়েছি কোথাও কোথাও ১২ ঘন্টা ১৪ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। তো এখন এই মুহূর্তে এসে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে মানে গতকালকে তারা বলেছে, আমাদের সঙ্গে কথা হয়েছিল, তারা বলছে তারা এখন চাচ্ছে যে এই যে বৈষম্য লোডশেডিংয়ের গ্রাম এবং শহরের মধ্যে, এটি তারা কমিয়ে আনতে চায়, এটি তারা দূর করতে চায়। তার মানে লোডশেডিং কিছুটা ভাগাভাগি হবে। এটি আসলে শুরু হয়ে গেছে গতকাল থেকেই, গতকাল রাত থেকেই। যে কারণে রাজধানী ঢাকার মানুষ কাল রাতে লোডশেডিং টের পেয়েছে। যেখানে তারা টের পেয়েছে এবং প্রথম দিন তারা মানে প্রথম রাতেই তারা যখন ১ ঘন্টা বা ২ ঘন্টা বিদ্যুৎ ছিল না, তাদের কাছে এটা খুব কষ্টদায়ক মনে হয়েছে। কিন্তু আসলে সারা দেশে গ্রামের অবস্থা এর চেয়ে অনেক বেশি খারাপ। তারা অনেক বেশি সময় ধরে লোডশেডিংয়ের মধ্যে আছে। সেটা কমানোর জন্যই এটি করা হয়েছে, যাতে শহরের মানুষও কিছুটা পায়। গ্রামের মানুষ বা গ্রামাঞ্চলে যারা লোডশেডিং এ ভোগান্তিতে আছে, তাদের মধ্যে এক রকমের অসন্তোষ দেখা দিয়েছে। এটি আসলে হচ্ছে, এটি স্বাভাবিকভাবে যদি দেখেন, কোথাও যদি এরকম হয় যে ১০ ঘন্টা ১২ ঘন্টা বিদ্যুৎ না থাকে, তাহলে আর প্রচণ্ড গরম পড়ছিল গত কিছুদিন ধরে। পৃথিবী যেটি পারছে না, চাহিদাও অনেক বেশি, তারা এটি সামলাতে পারছে না, উৎপাদন করে দিতে পারছে না। তো মানুষের মধ্যে কিছুটা অসন্তোষ তৈরি হচ্ছে, এটা ঠিক। এবং কিছু কিছু জায়গায় ছোটোখাটো কিছু অপ্রীতিকর ঘটনার খবরও এসেছে। আবার যারা বিদ্যুৎ কর্মী আছেন, সাধারণত যারা বিদ্যুৎ বিতরণ সংস্থা, পল্লী বিদ্যুৎ সমিতির কথা বলছিলাম, তারা যারা ফিল্ডে কাজ করেন, বাড়ি বাড়ি গিয়ে, বা যে উপকেন্দ্রগুলো আছে যেখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়, নিয়ন্ত্রণ করা হয়, সেখানে যারা কাজ করেন, এই বিদ্যুৎ অফিস, বিদ্যুৎ উপকেন্দ্র, এই জিনিসগুলিতে একটা ঝুঁকি থাকে। ওরা একটু হামলার শঙ্কা শঙ্কা করছিল। পড়ছে। তো কেউ কেউ কয়েকটি জেলায় আমরা খবর পেয়েছি যে তারা স্থানীয় যে পুলিশ সুপার বা কেউ থানায় চিঠি দিয়েছে, তারা জানিয়েছে তাদেরকে যাতে নিরাপত্তা দেয়া হয়। আবার পল্লী বিদ্যুতের ক্ষেত্রে একটি অ্যাসোসিয়েশন আছে, ওদের যে কর্মকর্তা কর্মচারীদের সমিতিগুলোর ৮০টি সমিতি মিলে তাদের একটি পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন আছে। তারা গতকালকে পুলিশ সদর দপ্তরে একটি চিঠি দিয়ে সারা দেশে পল্লী বিদ্যুৎ সমিতির এই যে বিদ্যুৎ কর্মীরা আছেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছে। আচ্ছা, ঢাকার বাইরের কথা জানলাম, ঢাকাতেও লোডশেডিং শুরু হয়েছে শুনলাম। গতকালকে সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে বলা ছিল যে গতকাল সন্ধ্যা থেকে এই পরিস্থিতি কিছুটা উন্নতি হবে, বিশেষ কৌশল নেওয়া হচ্ছে। জি। উন্নতি কি হয়েছে নাকি? আহ, উন্নতি হয়েছে বলতে আপনার এটা ঠিক মানে সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে তারা একটি কৌশল নিয়েছে, সেই কৌশলটি আপনি জানেন যে ইতিমধ্যে সেটি পরিষ্কার হয়েছে যে মানে শপিং মল, বিপণী বিতান, এই ক্ষেত্রে সরকার কিছুটা হুম। পরিবর্তন এনেছে এবং এটা কিছুটা কাজে দেয়। এর প্রমাণ আমরা আগেও পেয়েছি। আপনি জানেন যে যখন ফেব্রুয়ারিতে, ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে, তখন এক ধরনের জ্বালানির সংকট হয়েছিল হুম। দেশে। তখন বিদ্যুৎ উৎপাদনও কমে যাচ্ছিল, স্বাভাবিকভাবে লোডশেডিং তখন দেখা দিয়েছিল। ওই সময় এপ্রিল মাসের শেষ দিকে গিয়ে সরকারটি সিদ্ধান্ত নিয়েছিল যে এই মার্কেট এবং বিপণী বিতান সন্ধ্যায় বন্ধ করে দেয়। তখন সেটি ৭টায় বন্ধ করার সিদ্ধান্ত ছিল। পরে সামনে ঈদ রেখে আবার ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে একটা পর্যায়ে গিয়ে এটি শিথিল করা হয়। এখন আবার সরকার ৮টা পর্যন্ত করেছে। তো এতে যেটি হবে যে মার্কেট যদি বাড়তি যে ১ ঘন্টা বা ২ ঘন্টা খোলা থাকতো, সেটি যে বন্ধ রাখা হবে, ওই সময় বিদ্যুতের চাহিদাটা কমবে। কারণ বড় বড় শপিং মলগুলিতে অনেক বেশি বিদ্যুৎ প্রয়োজন হয়, যেহেতু সেন্ট্রাল এয়ার কন্ডিশন থাকে, দোকান, সব জায়গায় আসলে এখন প্রচুর বিদ্যুৎ ব্যবহার। তো ওই স্বাভাবিকভাবে ওটা কিছুটা কমবে। আর কালকের পর থেকে আজকে যদি আপনি খেয়াল করেন, সেটি কাল রাত থেকে আমাদের এমনিতেই ২ দিন ধরে একটি সমুদ্রে লঘুচাপের কথা শোনা যাচ্ছে।
সমুদ্র বন্দরগুলিতে সংকেত আছে, তো যার ফলে বৃষ্টি হচ্ছে। কাল রাতেও কিছুটা বৃষ্টি হয়েছে, আজকে সকালেও বৃষ্টি হয়েছে, ঢাকায়ও হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। তো বৃষ্টি হওয়ার কারণে বিদ্যুতের যে চাহিদা সেটি প্রায় 2 থেকে 2.5 হাজার মেগাওয়াট কমে গেছে। তো এই কয়েকদিন আমরা যেটি দেখছিলাম 16,000, 16,500, 17,000 মেগাওয়াট পার হয়ে যাচ্ছে চাহিদা, সেটি কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে 14,000, 14,500 মেগাওয়াটের মধ্যে আছে, যার ফলে লোডশেডিং এখন 450 বা 500 মেগাওয়াট হচ্ছে। এখন কিন্তু ওই অর্থে খুব বেশি লোডশেডিং করতে হচ্ছে না। যদি গরম বাড়ে সেক্ষেত্রে হয়তো আবার লোডশেডিং বাড়তে পারে। আচ্ছা, মহিউদ্দিন, লোডশেডিং বাড়ার কারণ কি এলএনজির পর্যাপ্ত সরবরাহ না থাকা? এটা একটা কারণ, এটা অন্যতম প্রধান কারণ। কারণ আমাদের বিদ্যুতের উৎপাদনের যে মূল জ্বালানি সেটি আসলে গ্যাস, এবং এই গ্যাসের একটি বড় উৎস হচ্ছে যে আমদানি করা এলএনজি। প্রায় প্রতিদিন যে গ্যাস সরবরাহ করা হয় পাইপলাইনের মাধ্যমে, তার 40% গ্যাস আসে এলএনজি থেকে। তা আপনি জানেন গত 21শে জুলাই আমাদের একটি টার্মিনাল, এলএনজি সরবরাহের যে 2টি টার্মিনাল আছে তার মধ্যে একটি টার্মিনালে আগুন লেগে সেটি বন্ধ হয়ে যায়। তারপর গত বৃহস্পতিবার যদিও এটি আংশিক চালু হয়েছে, কিন্তু আরেকটি যে টার্মিনাল যেটি আসলে পূর্ণ সক্ষমতা এতদিন ধরে গ্যাস সরবরাহ করে আসছিল, সেটিতে নতুন করে এলএনজি নেওয়া যাচ্ছে না, কারণ সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে। যেহেতু সমুদ্রের 3 নম্বর সতর্ক সংকেতের কথা আমি বলছিলাম, সেখানে একটু আবহাওয়া প্রতিকূল থাকার কারণে জাহাজ ভিড়তে পারছে না টার্মিনালে। এটি গত পরশু দিন নেওয়ার কথা ছিল, পরশু নিতে পারেনি, গতকালও নিতে পারেনি, যার ফলে কি হচ্ছে গ্যাসের সরবরাহ আরো অনেক কমে গেছে। তার মানে তো বিদ্যুৎও কম গ্যাস আবহাওয়া পাচ্ছে, খারাপ হলে এটা আরো কমে যাবে উৎপাদন? কমে যাবে। যদি সরবরাহ। আজকে পরিস্থিতির আবহাওয়ার উন্নতি না হয় তাহলে কিন্তু নতুন গ্যাস টার্মিনালে নিতে পারবে না। তাহলে কি হবে, কালকে কিন্তু আরো কমে যাবে সরবরাহ গ্যাসের সরবরাহ যদি আরো কমে যায় তো স্বাভাবিকভাবে কিন্তু আপনার বিদ্যুৎ উৎপাদনে আরো প্রভাব পড়বে, বিদ্যুৎ উৎপাদন করা যাবে না। বা এর বাহিরে যেসব জ্বালানি, কয়লা বা তেল, কয়লারও কিছুটা স্বল্পতা আছে। তেলের ক্ষেত্রে অবশ্য তেল অনেক দামি, মানে বিদ্যুৎ উৎপাদন খরচ অনেক বেড়ে যায়, সে কারণে একটু রক্ষণশীল থাকে যে যত কম উৎপাদন করা যায় তেল থেকে, যে কারণে আসলে উৎপাদনটা কম হচ্ছে এবং লোডশেডিং দিতে হচ্ছে। আচ্ছা মহিউদ্দিন, একটু পেছন দিকে ফিরতে চাই। সেটা হচ্ছে যে বিভিন্ন জেলা থেকে বা উপজেলা পর্যায় থেকে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো তাদের নিরাপত্তার জন্য পুলিশের সহায়তা চেয়েছে বা নিরাপত্তা চেয়েছে আর কি। কোন কোন জেলার নাম এসেছে? মূলত নাম এসছে, আমরা যেটুকু খবর পেয়েছি নীলফামারী জেলা, তারা যে ওখানে যে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা আছে, বিশেষ করে পৌর মানে শহর এলাকায় নেসকো, তারা চিঠি দিয়েছে। আবার ওখানে যে পল্লী বিদ্যুৎ সমিতি, তারাও চিঠি দিয়েছে 6টি থানায়। আবার আলাদা করে আমরা সৈয়দপুরেও খবর পেয়েছি, নীলফামারী, সেখান থেকেও বলেছে তারাও হচ্ছে যে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে পুলিশের কাছে, পুলিশের সহায়তা চেয়েছে। গোপালগঞ্জে তার আগের দিন আমরা শুনছি ওজোপাডিকো, যারা গোপালগঞ্জ শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে, তারাও পুলিশের সহায়তা চেয়েছে, পুলিশ সুপারকে চিঠি দিয়েছে। এর বাহিরে আপনার আমরা যতটুকু জানি কুষ্টিয়াতেও গতকাল পরশু কুষ্টিয়াতেও আলাদা আলাদা করে চিঠি দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি এবং হচ্ছে যে কুষ্টিয়ার যে ওজোপাডিকো শহর এলাকায় যারা বিদ্যুৎ সরবরাহ করে। এইটুকু আমরা পেয়েছি। আর আরেকটা যেটি আমি আগে বলছিলাম যে পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশ সদর দপ্তরে চিঠি দেওয়া হয়েছে, সেটি সদর দপ্তরের পাশাপাশি বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়, অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর তারা আসলে ওভারঅল সব জায়গাতেই চেয়েছে। দিয়েছে এখন পর্যন্ত। আজকে এখনো আমরা জানি না, হয়তো সন্ধ্যা পরে বোঝা যাবে যে আজকে আরো কেউ চিঠি দিল কিনা। আচ্ছা, আর ঢাকাবাসী তো গতকালকে থেকে কিছুটা লোডশেডিং এর স্বাদ পাচ্ছে, এটা কি আরো বাড়তে পারে বা রাতের বদলে দিনেও আসতে পারে কিনা? এটি এখন পর্যন্ত যে পরিকল্পনা, তাতে ঢাকায় যে দুটো সংস্থা আছে আপনি জানেন যে বিদ্যুৎ সরবরাহ করে ভাগাভাগি করে, এক পাশে ডিপিডিসি এবং আরেক পাশে ডেসকো, তাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে খুব বেশি লোডশেডিং শহরে করা হবে না, হয়তো একজন গ্রাহক 1 ঘন্টা করে লোডশেডিং পেতে পারেন, মানে সীমিত রাখা হবে। এটি ভাগাভাগি করে দেওয়া হবে দিনের বিভিন্ন সময়ে, মানে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় ভাগাভাগি করে দেওয়া হবে। এবং তাও আবার তারা চেষ্টা করছেন যে সন্ধ্যার সময়, বিশেষ করে যে জরুরি প্রয়োজন, জরুরি পরিস্থিতি, বিশেষ বিদ্যুৎ চাহিদা সবসময় বেশি থাকে যেই সময়টাতে, ওই সময় লোডশেডিং না দেওয়ার, ওই সময় হয়তো তারা পুরোটাই সরবরাহ করার চেষ্টা করবেন। মানে এটি পুরোটাই পরিকল্পনা করা হয়েছে যে শহর থেকে যতটুকু সাশ্রয় করা যাবে, দিনে যদি 500, 700, 800 মেগাওয়াটের সাশ্রয় করা যায়, বা ডেস্ক এবং ডিপিডিসি মিলে যদি 500, 600 মেগাওয়াটের সাশ্রয় করা যায়, সেই 600 মেগাওয়াট হয়তো ঢাকার বাহিরে সরবরাহ করা হবে। তাহলে কী হবে, ঢাকার বাহিরে কিছুটা লোডশেডিং কমবে। আচ্ছা, তাহলে এই অবস্থা থেকে উত্তরণে আসলে সরকার আর কি কি উদ্যোগ নিতে যাচ্ছে এবং কবে নাগাদ আসলে জনগণের ভোগান্তি থেকে মুক্তি পাবে? এটার আসলে তাৎক্ষণিক কোনো সমাধান নেই। সরকার চেষ্টা করছে, কিন্তু তাদের হাতেও তাৎক্ষণিক কোনো সমাধান নেই। আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, তারাও এটি বলছেন। কারণ চট করে এখন আসলে আপনাকে গ্যাস সরবরাহ বাড়িয়ে দিতে পারবে না, সরকার যাই করুক না কেন। সরকার নানান কিছু করেছে, মালয়েশিয়ার সঙ্গে কথা বলেছে, আপনি জানেন আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, ফোনে কথা বলেছেন। পরে মায়ানমার সরকারের সঙ্গে, মায়ানমারের যে এখানে যে রাষ্ট্রদূত আছেন তার সঙ্গে আলাপ করেছে, মায়ানমার থেকে গ্যাস আনা যায় কিনা। এগুলি সবই মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সরকার কিন্তু আরেক চ্যালেঞ্জি টার্মিনাল নির্মাণ করার কথা বলছেন, চায়নার সঙ্গে আলোচনা হচ্ছে, সেটিও সময় লাগবে, 2 বছর আগে না। তার মানে হচ্ছে যে আপনি এখন আমাদের যে গ্যাস সরবরাহ আছে, এটি কিন্তু আগামী 2 বছরে উন্নতির খুব একটা
সুযোগ বা সম্ভাবনা নেই। এলএনজি আমদানি করতে হলে তাকে অবকাঠামো তৈরি করতে হবে এবং সেটার জন্য 2 বছর লাগবে। সরকার আরও যেটি চেষ্টা করছেন সেটা হচ্ছে আমাদের দেশীয় যে গ্যাস ক্ষেত্র আছে, নিজস্ব উৎসের যে গ্যাস, সেটি ব্যবহার বাড়ানো যায়, সেটি উৎপাদন বাড়ানো যায় কিনা, এই জন্য কূপ খনন করা হচ্ছে। এটি করতে পারে, যদি কূপ খনন আরও জোরদার করা যায়, আরও বেশি কূপ খনন করা যায়, তাহলে হয়তো কিছুটা গ্যাস যোগ হতে পারে। কারণ আমাদের দেশীয় গ্যাসের উৎপাদন প্রতিনিয়ত কমছে, প্রায় প্রতি সপ্তাহেই কমছে। এটি যে কমছে, এটি ঠেকানোটাও খুব জরুরি। মানে এটা কমবে একদিক থেকে, আরেক দিকে যদি কিছুটা বাড়ানো যায় তাহলে হয়তো এটা একই লেভেলে থাকবে। সেটা থাকতে পারলেও এটা আমাদের জন্য ভালো কিছু হবে। কিন্তু যদি এটি কমতেই থাকে, আমরা যদি নতুন করে বাড়াতে না পারি, তাহলে কিন্তু সামনে জ্বালানির সংকট আরো বেড়ে যাবে। ধন্যবাদ মহিউদ্দিন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা তখন কথা বলছিলাম লোডশেডিং, মানুষের ভোগান্তি এবং এ থেকে নিরূপণে সরকারের উদ্যোগগুলো নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।